দ্রুতগতিতে চলছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। একসঙ্গে পার্কিং করা যাবে ৩৭টি উড়োজাহাজ। যাত্রী পরিবহন সক্ষমতা ২ কোটি। প্রচেষ্টা আছে এই ডিসেম্বরের ভিতরে বাইরে থেকে একটা দৃশ্যমান হবে আমাদের থার্ড টার্মিনালের যে কর্মকাণ্ড। সেন্ট্রাল এয়ারপোর্ট থেকে সাউন্ড সাইডে আমাদের ডে নাইট 24 আওয়ার্স ওয়ার্কিং কন্টিনিউস। হয়রানি বন্ধে গণশুনানি। মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের জানালেন নানা অভিযোগ। উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। আমার আসতে 10 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য আমি ফ্লাইটটা মিস করে ফেলছি। তো ওনারা আমাকে কোনোভাবে সাহায্য করতে চাচ্ছেন। আমাদের টিকিটটা তো ক্যান্সেল হয়ে যাবে, রিইস্যু করা যাবে। উনি বলতেছে এটা রিইস্যু হবে না। মাসে 20,000 টাকা ইনকাম করি, এটাকে কিভাবে শোধ করবো? এখানে জিরো টলারেন্স। কেউ টাকা ইলিগালি লেনদেন করে একটা সুযোগ নেবে, এই সুযোগ আমরা কাউকে দিব না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের পর ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ডের রায়। রাষ্ট্রপক্ষের সন্তোষ। 40 ভাগ ছাড়ের অফারে মোটরসাইকেল কেনার ফাঁদে শত শত গ্রাহক। পাওনা 250 কোটি টাকা। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের কর্ণধার রিপন গ্রেফতার। সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের সামনে ভারত চ্যালেঞ্জ। ইতিহাস বদলে জয়ের লক্ষ্য জামাল ভুঁইয়াদের। মালদ্বীপ থেকে সে খবরই জানাবো আমি SM ইকবাল। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। মাত্র 21 মাসেই এখন দৃশ্যমান প্রকল্পের প্রাথমিক কাঠামো। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে দিন-রাত 24 ঘন্টায় ইয়ার্ডে কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছে শুধু বিমান ওঠানামা আর ভবনের আধুনিকায়নই নয়, নতুন টার্মিনাল বদলে দেবে যাত্রী সেবার ধরনই। জুবায়ের ফয়সালের রিপোর্ট। দেখে মনে হতে পারে বিশ্ববিখ্যাত চাঙ্গিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভার্চুয়াল প্রদর্শনী এটি। নিশ্চয়ই আপনার কল্পনায় ভাসছে ঝা চকচকে টার্মিনাল, সুপারফাস্ট চেক ইন, ইমিগ্রেশন কাউন্টার কিংবা বোর্ডিং ব্রিজ। আবার বিমানবন্দরে নেমেই হাতের নাগালে পাতাল রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এক মুহূর্তেই পৌঁছে যাবেন শহরের আরেক প্রান্তে। এসবই উত্তরাধুনিক বিশ্বের বহু বিমানবন্দরে দেখেছেন দেশের মানুষ। সিঙ্গাপুরের চাঙ্গির আদলেই শুধু নয়, তার নির্মাতা রোহান বাহরিনের নকশাতেই তৈরি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেখানে থাকবে একসঙ্গে 1,500 গাড়ি পার্কিং সুবিধা। যাত্রীদের সবচেয়ে কম সময়ে সেবা দিতে থাকবে 115টি চেক ইন কাউন্টার, 12টি বোর্ডিং ব্রিজ আর 64টি ইমিগ্রেশন কাউন্টার। আমরা সেন্ট্রাল এয়ারপোর্ট থেকে সাউন্ড সাইডে আমাদের ডে নাইট 24 আওয়ার্স ওয়ার্কিং কন্টিনিউস। বর্তমানে 2 টার্মিনালে একসঙ্গে মাত্র 12টি উড়োজাহাজ পার্ক করতে পারে, কিন্তু নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করার সুবিধা। এরই মধ্যে 27,000 বর্গমিটারের বিশাল কার্গো টার্মিনালের প্রায় 400 পিলার বসানোর সঙ্গে শেষ হয়েছে পুরো প্রকল্পের প্রায় 4 ভাগের 1 ভাগ কাজ। চেষ্টা করছি যে আমাদের নির্ধারিত সময়ের আগেই যেন কাজটা শেষ করতে পারি, সেটার প্রচেষ্টা আছে। এবং এই ডিসেম্বরের ভিতরে আপনারা বাইরে থেকে একটা দৃশ্যমান হবে আমাদের থার্ড টার্মিনালের যে কর্মকাণ্ড। 2 জাপানিজ কোম্পানি মিৎসুবিশি আর ফুজিতার সঙ্গে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশনও। আগে দর্শনদারি, পরে গুণবিচারী, এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিতেই 7,000 মানুষের শ্রমে গড়ে উঠছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এখনকার 2 টার্মিনালের চেয়েও প্রায় দ্বিগুণ বড় এই প্রকল্পটি আসলে বদলে দেবে বিমানবন্দরের ধারণাই। আর তাই সরকারেরও চাওয়া নতুন টার্মিনালে পা রেখেই এক অন্য বাংলাদেশকে দেখুক সারা দুনিয়া। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বমানের সেবা দিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যখন প্রস্তুত হচ্ছে, সে সময়েও বিমানবন্দরে প্রবাসী কর্মীরা অহরহ হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা পড়ছেন নানা ভোগান্তিতে। গণশুনানিতে উঠে আসে এমন অভিযোগের তাৎক্ষণিক সমাধান দিতে উপস্থিত ছিলেন সব পর্যায়ের কর্মকর্তারা। তবে অভিযোগের কোনো উত্তর ছিল না কারো কাছে।
করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। সংক্রমণ নিয়ন্ত্রণের আশায় শুরু হয়েছে বিমান চলাচল, তবে দানা বেঁধেছে নানা জটিলতা। তখন বলা হয়েছে ইস্যু করা যাবে না। যাত্রীদের নানা ভোগান্তির বিষয়ে জানতে সোমবার বিমানবন্দর প্রাঙ্গণে গণশুনানির আয়োজন করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। বিভিন্ন জটিলতার কথা কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা। এক্ষেত্রে অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। আমাদের টিকিটটা তো ক্যান্সেল হয়ে যাবে, এখন আমরা কি করব? রিইস্যু করা যাবে? উনি বলতেছে এটা রিইস্যু হবে না, রিইস্যু করা যাবে না। আমরা প্রবাসী, আমরা এই টাকা কই পাবো? মাসে 20,000 টাকা ইনকাম করি, এই টাকা কিভাবে শোধ করবো? আমার আসতে 10 মিনিট লেট হয়ে গেছে, তার জন্য আমি ফ্লাইটটা মিস করে ফেলছি। আমি কাউন্টারে গেছিলাম, কাতার এয়ারওয়েজের টিকিট ছিল, তো ওনারা আমাকে কোনোভাবে সাহায্য করতে চাচ্ছে না। বলছে যে দিলে দুটোটা দিতে হবে। তো আমি বলছিলাম জি স্যার, আমি তো একটা দিয়ে আসছি, আমার দ্বিতীয় ডোজ দিলেই চলবে। আমি লকডাউনে দিয়ে স্যার 3,000 টাকা খরচ করে আসছি ঢাকাতে, এই মিটপুর, তো ওনারা দেয় নাই। যাত্রীদের প্রশ্নের উত্তর এবং সমাধান দিতে উপস্থিত ছিলেন বেবি চকের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের প্রতিনিধি সহ বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা। তারা কিছু সমস্যার যুক্তি দিয়ে সমাধানের চেষ্টা করলেও কোনো অভিযোগের উত্তর ছিল না কর্তৃপক্ষের কাছে। কেউ টাকা ইলিগালি লেনদেন করে একটা সুযোগ নেবে, এই সুযোগ আমরা কাউকে দিব না। আপনারা কমপ্লেন যদি যথাসময়ে করেন, আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো দ্রুততার সাথে। মিস করে বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের সব এয়ারলাইন্সই স্যার টিকিটটা রিঅ্যাডজাস্ট করে, স্যার টিকিটটা অ্যাডজাস্ট করে দেয়, রিইস্যু করে দেয়, টিকিটটা মানে পরবর্তী ডেটে অ্যাডজাস্ট করে দেয়। আরটিপিসিআর টেস্ট করে বিদেশগামীদের জন্য অন্তত 8 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গিনেস বুকে নাম লেখালো সবচেয়ে উঁচু ঢেউ। পৃথিবীর সবচেয়ে বড় ঢেউয়ের জন্য পরিচিত পর্তুগালের নাছারে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা 3টি মামলার মধ্যে ধর্ষণ মামলার রায় হয়েছে আজ। রায়ে প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আতিয়ার সজল, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নোয়াখালীর আদালতে হাজির করা হয় স্বামীকে বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আলোচিত 2 আসামিকে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বেলা 11টার দিকে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের মাধ্যমে সারা বাংলাদেশে একটা মেসেজ যাবে অপরাধীদের কাছে, যারা নারী নির্যাতন করে তাদের কাছে একটা মেসেজ যাবে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো এভিডেন্স নাই এবং ডাক্তার বলেছে কোনো দর্শনে কোনো আলামত পাওয়া যায় নাই। আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা ক্ষুব্ধ, আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। রায়ে সন্তোষ প্রকাশ করলেও অপর 2 মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী। অন্যদিকে নারী সংগঠনের নেত্রীরা বলছেন দ্রুত রায় বাস্তবায়ন হলে দৃষ্টান্ত স্থাপন হবে সমাজে। চৌধুরী, জামাল, আরিফ, তারেক এই 4 জনটা আবার ধরেনি। আমি তো চাই এদের হাসি হইতো, এরা এত বড় ঘটনা করছে, আমি কোথাও চোখ দেখাইতে পারি না। পরেও আমাদের এই রায় বহাল থাকবে এবং আমরা আনন্দিত। অন্যান্য যে মামলাগুলো আছে আরো একটা, সেই মামলাতেও দোষীদের শাস্তি হবে, এটাই আমরা আশা করি। যে কোনো নারী নির্যাতনের ঘটনায় এরকম অতি দ্রুততম সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, এটা আমরা কামনা করি। মামলা সূত্রে জানা যায় 2020 সালের সেপ্টেম্বরে বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে স্বামীকে হাত পা বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগীরা। মুঠোফোনে ধারণ করা নির্যাতনের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা ঝড় ওঠে। এই ঘটনায় ধর্ষণ সহ আলাদা 3টি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে সরকার। আতিয়ার সজল, সময় সংবাদ, নোয়াখালী। ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের ডিসকাউন্টের ফাঁদে পড়ে 250 কোটি টাকা হারালেন শত শত গ্রাহক। বিজয় আওয়ার, স্বাধীনতা আওয়ার এবং বিগ বিলিয়ন, এই 3 ক্যাটাগরিতে গ্রাহকদের মোটরসাইকেল কেনার অফার দেয় প্রতিষ্ঠানটি। 2 থেকে 15 দিনের মধ্যে দেয়া হতো পণ্য ডেলিভারি প্রতিশ্রুতিও। মালিক রিপন মিয়াকে গ্রেফতারের পর পুলিশ বলছে প্রতিষ্ঠানটির প্রায় 400 কোটি টাকা আটকে আছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে। ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে 2020 সালের শুরুর দিকে যাত্রা শুরু করে কিউকম। ডিসকাউন্টে ভোগ্যপণ্য থেকে শুরু করে লক্ষাধিক পণ্যের সমারোহ নিয়ে বাজারে আসা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের শেষ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুধুমাত্র মোটরসাইকেলের অর্ডার বাবদ গ্রাহকদের প্রতিষ্ঠানটির কাছে পাওনা 250 কোটি টাকা। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন দাবি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে প্রতিষ্ঠানটির 400 কোটি টাকা আটকে আছে, ফলে গ্রাহকদের টাকা কিংবা পণ্য কোনোটি দিতে পারছেন না। যদিও তার এই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 397 কোটি টাকা পেমেন্ট তার আটকে গেছে শুধুমাত্র মোটরসাইকেল পারপাসে। এখানে তারা প্রায় লক্ষাধিক পণ্য বিক্রি করে, কিন্তু শুধুমাত্র মোটরসাইকেলই এটি আটকে গেছে বলে প্রাথমিকভাবে জানা যায়, এবং জনগণও তার কাছে প্রায় 250 কোটি টাকার পণ্য পায়। এই যে সিস্টেম, আমাদের করোনাকালে বেশ কয়েকটাই প্রতারণার ঘটনা, বড় বড় ঘটনা ঘটেছে। তো এই সিস্টেমের মার পেয়েছে জনগণ, এখন ভুক্তভোগী হয়ে তারা মামলা দায়ের করেছে। মালয়েশিয়ার পুত্রা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন রিপন মিয়া। ইভেলির এমডি মোহাম্মদ রাসেলের সঙ্গে সুসম্পর্কের সুবাদে দেশে ফিরেই ইভেলির সঙ্গে কিছুদিন কাজ করেন। এরপর নিজেই নেমে পড়েন ব্যবসায়, প্রতিষ্ঠা করেন কিউকম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পানামার পর এবার আলোচনায় প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি, আর এতে নাম আসলো সচিন টেন্ডুলকার, পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার, ইমরান খানের ঘনিষ্ঠজনের। নতুন করে ফাঁস হওয়া এসব আর্থিক নথিতে বর্তমান ও সাবেক মিলিয়ে অন্তত 35 রাষ্ট্রনেতা এবং বিভিন্ন দেশের 3 শতাধিক সরকারি কর্মকর্তার বিশাল অঙ্কের গোপন লেনদেন এবং সম্পত্তির তথ্য ফাঁস করা হয়েছে। রোববার বিবিসি সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রায় 1,19,00,000 নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। পানামা পেপারসের পর এবার প্যান্ডোরা পেপারস, যাকে বলা হচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। 7 বছর বাদে ফের প্রকাশিত গোপন নথিতে ফাঁস করা হলো বিশ্বের অন্তত 35টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, 100-এরও বেশি ধনকুবের সহ 3 শতাধিক সরকারি কর্মকর্তার গোপন আর্থিক লেনদেনের তথ্য। এতে পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো বিভিন্ন দেশ ও অঞ্চলের একাধিক কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেসব তথ্য ফাঁস করা হয়। এসব কোম্পানির প্রায় 1,19,00,000 নথি বিশ্লেষণ করে রোববার এ তথ্য প্রকাশ করে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আর গোপন এই নথিগুলো উদ্ঘাটন করেছে ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নামে একটি সংগঠন। নতুন এসব নথিতে অফশোর কোম্পানিতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও। এছাড়াও গোপন লেনদেন তালিকায় আছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নামও। ফাঁস হওয়া এসব নথিতে দেখা গেছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালিবুতে $10 কোটি সম্পদ সঞ্চয় করেছেন। অন্যদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী লন্ডনে একটি অফিস কেনার সময় 3,12,000 পাউন্ড কর ফাঁকি দিয়েছেন। এছাড়াও ফাঁস হওয়া নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোতে এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিসের ফ্রান্সে বিরাট অঙ্কের গোপন সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। এছাড়াও আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পরিবার চলতি বছর যুক্তরাজ্যে 40 কোটি পাউন্ডের বাণিজ্য করেছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি অফশোর কোম্পানিতে 25% মালিকানা ক্রয় করেছেন বলে তথ্য বেরিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এই বৈশ্বিক অনুসন্ধানে কাজ করেছেন 117টি দেশের 6 শতাধিক সাংবাদিক। প্যারাডাইস পানামার পর এবার গোপন দলিলপত্রের প্যান্ডোরা পেপারস ফাঁসের ঘটনা নতুন করে হইচই ফেলেছে। এতে প্রকাশিত বিশ্বের প্রভাবশালীদের নাম দেখে তারা যেমন বিস্মিত, তেমনি নতুন করে আরও তালিকা প্রকাশ হতে পারে এমন আতঙ্কে রয়েছেন অনেকেই। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের বিষয়ে জাতিকে অবহিত করতে বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি যোগদানের বিষয়ে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহ রাষ্ট্রীয় সফরের আদ্যপান্ত তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনে। বিকেল 4টায় গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
রীতি অনুযায়ী বিদেশ সফর থেকে ফিরে নিয়মিতভাবে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এর আগে 17 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হওয়ার কারণ শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এ সময় শিক্ষামন্ত্রী চলতি মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা জানিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2021-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে নির্বাচন না হলেও 5 বছর মেয়াদ শেষ হলে পৌরসভার মেয়র সরকার চাইলে সর্বোচ্চ 6 মাসের জন্য প্রশাসক দিতে পারবে, যারা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন। দুপুরের বৈঠকে সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। 5 বছর যখন শেষ হয়ে যাবে ওই চেয়ারম্যান বা ওনার কাউন্সিল ওরা অফ, তো সেক্ষেত্রে 6 মাসের জন্য আইদার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোনো অফিসার অথবা সরকার যদি কোনো যোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করেন তাকে 6 মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করবেন এবং 6 মাসের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সিনারিওটা কি, তো ইউনিভার্সিটিগুলো কেন এখনও দেরি হচ্ছে, তো এই বিষয়ে আমাদের শিক্ষামন্ত্রীও আপনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ইউনিভার্সিটিগুলো নিজস্ব আপনার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, আশা প্রকাশ করছেন যে এই মাসের মধ্যেই সবগুলো খুলে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চলছে টিকাদান কর্মসূচি। দ্রুত সময়ে টিকা নিতে পেরে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, সবাই টিকার আওতায় আসলে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো। এদিকে কাল হল খোলার সব প্রস্তুতিও সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইমা আক্তার করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও পাননি টিকা। সোমবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অস্থায়ী টিকাদান কেন্দ্রে মাত্র 10 মিনিটেই নেন কোভিড ভ্যাকসিন। লাইনে দাঁড়াতে হচ্ছে না, আমি এসে এখানে কার্ড জমা দিয়ে অল প্রসিডিউর কমপ্লিট করে এখানে টিকা নিয়ে নিলাম। সাইমার মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কেন্দ্রে এসে দ্রুত সময়ে টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন। অনেক সুবিধা হলো এতে আর কি, নইলে আমাকে রংপুরে গিয়ে দিতে হতো। মাত্রই প্রথমে এটা স্ক্যান করলেন, 30 সেকেন্ডের ব্যাপার, আর পরবর্তী 30 সেকেন্ডে টিকা হয়ে গেল। ঝামেলামুক্ত পরিবেশে আমরা টিকা দিতে পারলাম, তাই বিশ্ববিদ্যালয়কে আমি আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে পারবেন। কেন্দ্র পরিদর্শনে এসে উপাচার্য জানান, শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় আসলে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যত দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের শতভাগের টিকা আওতায় আনতে পারবো, ততই আমরা সশরীরে স্বাভাবিক কার্যক্রম সেটি করতেও আমরা দ্রুত উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব। এদিকে 1.5 বছর পর মঙ্গলবার খুলছে হল। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে হল কর্তৃপক্ষ। নতুন সাজে সাজানো হয়েছে ক্যান্টিন, চলছে শেষ মুহূর্তের কাজ। গণরুমে বসানো হয়েছে খাট। আমাদের শিক্ষার্থীদের বরণ করার জন্য আমরা মোটামুটি শতভাগ প্রস্তুত। আমরা যে সমস্ত অবকাঠামোগত সমস্যা ছিল সেগুলো আমরা সংস্কার করেছি। মঙ্গলবার থেকে 1 ডোজ কোভিড টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন অনার্স 4র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। প্রথম দিন সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক আসামের বিপরীতে লড়ছে 31 জন শিক্ষার্থী। ডিজিটাল জালিয়াতি রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। সোমবার ভোরে পরীক্ষা শুরুর আগেই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রের বাইরে ভিড় করেন। সকাল 9:30টায় শুরু হয় সি ইউনিটের ভর্তি পরীক্ষা, শেষ হয় 10:30টায়। এবছর 4191 আসনের বিপরীতে পরীক্ষার্থী রয়েছে 1,27,647 জন, আর প্রতি আসনের বিপরীতে লড়ছে 31 জন শিক্ষার্থী। আমরা যারা দূর থেকে এসেছি, আমাদের কথা ছিল ফোন ওরা জমা রাখবে, কিন্তু আমাদেরকে এটার জন্য আবার ফেরত পাঠানো হয়েছিল। তো আমরা আর কি একটা নিরাপত্তা সংকটে ছিলাম, কোনটা কোথায় রাখবো। গতবারের তুলনায় এবার কোশ্চেনটা একটু মোটামুটি ভালো ছিল। 80টা এমসিকিউ ছিল, 100 মার্কের পরীক্ষা। কর্তৃপক্ষের যে ম্যানেজমেন্ট সেটা খুবই সন্তোষজনক। এদিকে পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। জালিয়াতি একটা চক্র থাকে, তারা যে এবার
সফল হয়নি, তারা সক্রিয় আছে কিনা জানি না, তারা যে সফল হয়নি তার আজকের এই যে সফলভাবে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটাই তার প্রমাণ। তবে আমরা খুব শক্তভাবে বিষয়গুলো মনিটর করছি। মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসে ঘুরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান। 4 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজকে যে পরীক্ষা খুব সুন্দর সুষ্ঠুভাবে হবে এবং আমরা আমার বাচ্চাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পাশাপাশি আমরা পানির বোতল দিচ্ছি। 3 শিফটে ভর্তি পরীক্ষা চলবে 6 অক্টোবর পর্যন্ত। সমসংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের মাওয়া শিমুলিয়ায় পদ্মা সেতু সুপার এক্সপ্রেসওয়ে ইলিশ ও নদী তীরের প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে তৈরি হয়েছে নতুন পর্যটন হাব। পর্যটন প্রতিমন্ত্রী বলছেন, অপার সম্ভাবনাময় এলাকাটিকে পর্যটন বান্ধব করতে সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতু শুধু যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনই আনবে না, সে সাথে এটি ঘিরে পর্যটন শিল্পের বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসার পথে রং বেরঙের ফুলের ছন্দময় নৃত্য দেখতে দেখতে যানজটহীন চলে আসা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ছাড়াও পদ্মা পাড়ে ভোরের ইলিশের হাট আর এক আকর্ষণ। আর রেস্টুরেন্টে বসে বন্ধু বান্ধব নিয়ে পছন্দের ইলিশ ভেজে গরম গরম স্বাদ গ্রহণ তো আরো লোভনীয়। সব মিলিয়ে পর্যটনের নতুন হাব এখন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া শিমুলিয়া। পদ্মা তীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নানা অঞ্চলের মানুষ এভাবেই ছুটে আসে এখানে। বিদেশের মতো রাস্তা, যেখানে কোনো ময়লা নাই। ইলিশটা অনেক আলাদা, এটা খাওয়ার জন্য চলে আসছি, পদ্মা সেতু দেখার জন্য চলে আসছি। মাঘাট নদী কত সুন্দর, ঢেউ আসতেছে, বাতাস, এগুলো সবকিছুই এখানে সুন্দর আছে, কিন্তু এখানে রাত একটা যাপন করবো এই ধরনের একটা ভালো হোটেল নাই। উদ্যোক্তারা বলছেন, রূপালী ইলিশের পাশাপাশি পদ্মা সেতু ঘিরে নিরাপদ মানসম্মত রিভার ট্যুরিজম আরো আকর্ষণ বাড়াতে পারে। আমরা একটা ক্রুজ টাইপের নামাইতে চাচ্ছি, শিপ ক্রুজ আর কি। আপনার এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার আপনি একটা ট্রিপে আপনি ধরেন পদ্মা নিচে দেখে আসলেন, ব্রিজ ট্রিজের নিচে ঘুরে আসলেন। পর্যটন প্রতিমন্ত্রী জানালেন, মাওয়া এলাকায় 5 তারকা সোনারগাঁ হোটেলের একটা এক্সটেনশন শাখা করা যায় কিনা তার প্রস্তাব করেছেন। আমরা এখানে আমাদের কর্মকাণ্ড প্রসারিত করব এবং পর্যটনের রিসোর্ট সহ আরো কি করা যায় সেই ব্যাপারে। তাই এই সম্ভাবনার দুয়ার খুলতে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে অত্যাধুনিক 6টি পর্যটন বাস চালু হতে যাচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শিমুলিয়া বাংলাবাজার রুটে বন্ধের 48 দিন পর আবারও পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফেরি। দীর্ঘ বিড়ম্বনার পর ফেরি চালুর এই খবরে ঘাট ব্যবহারকারীরা খুশি হয়েছে। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান ঘটল, সচল হলো শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি পারাপার। প্রবল স্রোতে কারণ দেখিয়ে গত 18 আগস্ট শিমুলিয়া বাংলাবাজার রুটে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। পরবর্তীতে পদ্মা সেতু এড়িয়ে চলতে গত 26 আগস্ট মাঝির কান্দি ঘাট প্রস্তুত করা হয়, কিন্তু নাব্য সংকটে কারণ দেখিয়ে সেটিও চালু করা সম্ভব হয়নি। ফেরি বন্ধের কারণে যাত্রী বিড়ম্বনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার 48 দিনের মাথায় আবার ফেরি চালুর খবরে খুশি যাত্রীরা। 48 দিন পরে আজকে ফেরি চালু হলো, আমরা এসে আসলে সত্যি আনন্দিত, অভিভূত। ঘুরে না যাওয়াতে দিক দিয়ে কোনো একটা যাওয়াতে আমাদের তেল সাশ্রয়, সবগুলো ফেরি চলাচল করতে হবে, দিয়ে একটা চলাচল করলে আমাদের কষ্ট থেকেই যাবে। গত বৃহস্পতিবার পর্যবেক্ষণ টিম পুরো নৌরুট পরিদর্শন করে ফেরি চলাচলে সম্মতি প্রদান করায় সোমবার থেকে আবার পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে। বাংলা বাজার থেকে শিমুলিয়া টায়াল দিবে, বয়া বসানো হয়েছে, ওই বয়ার এদিক দিয়ে টাচ করে আসবে যাতে করে কোনো অসুবিধা না হয়। শিমুলিয়া থেকে 8 কিলোমিটার দূরত্বে আপাতত চালু হচ্ছে না মাঝির কান্দি ঘাট। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটের দূরত্ব 11 কিলোমিটার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 22 দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ নিয়ে জানাতে ভোলার নদীর পাড়ে আছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিটন,
জাফর, মা ইলিশ রক্ষার যে অভিযান এই মধ্যরাত থেকে শুরু হয়েছে, সেটার প্রথম দিন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোলায় পালিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রথম দিনে আইন অমান্যকারীর সংখ্যা তেমন একটা ছিল না বললেই চলে। এই অভিযান সম্পর্কে যদি বলি, আজকে 11টা থেকে জেলা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে একটি টিম, ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে, ঘুরে এসেছে, এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। তারা কোনো এই আইন অমান্যকারী পায়নি। তো প্রথম দিনের যে অভিযান, সে অভিযানে জেলা মৎস্য কর্মকর্তাও ছিলেন। আমরা আজকে এই মা ইলিশ রক্ষা অভিযানে তাদের তৎপরতা সম্পর্কে একটু জেলা মৎস্য কর্মকর্তা জনাব SM আজহারুল ইসলামের কাছে জানতে চাইবো যে আসলে অভিযান সফল করার জন্য তারা কি কি পদক্ষেপ নিয়েছেন। আপনারা আসলে অভিযান সফল করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমরা প্রথমে প্রচারণা চালিয়েছি জেলেদের মাঝে। তো ব্যাপক প্রচারের পরে সকল জেলেরা অবগত আছে আর সকলেই এই জন্য মাছ ধরা থেকে বিরত আছে। এছাড়া আমাদের 7টা উপজেলাতে, প্রতিটা উপজেলাতে 2টা করে টিম সকাল বিকাল আমাদের সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন, যাতে কোনো অবৈধভাবে জেলেরা নদীতে নেমে মাছ ধরতে না পারে। আমরা এ ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি জেলেদের যে খাদ্য সহায়তা, এটা অলরেডি উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। 2-1 দিনের মধ্যে জেলেদের হাতে সরকারের যে খাদ্য সহায়তা, এটা পৌঁছে যাবে। আমরা আশা করছি সকলের সম্মিলিতে আমরা এই অভিযানকে সফল করতে পারবো। ধন্যবাদ জেলা মৎস্য কর্মকর্তাকে। আসলে আমরা যেটা বলছিলাম যে এতক্ষণ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনায় অভিযান চলেছে। এখন আমার পেছনেই একটি স্পিড বোট রয়েছে, দ্রুতযান নৌযান রয়েছে। এটিতে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আরেকটি টিম নদীতে যাবে। এখন জোয়ার শুরু হয়েছে। তো মৎস্য বিভাগ এবং প্রশাসন তারা কঠোর অবস্থানে রয়েছে। আসলে ইলিশের বৃদ্ধির জন্য, ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য তাদের যে তৎপরতা, সেটা প্রথম দিনে লক্ষণীয় ছিল। তো এ ছিল জাফর আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে মা ইলিশ রক্ষা অভিযানের সর্বশেষ খবর। ভোলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন, জানাচ্ছিলেন ইলিশ রক্ষায় 22 দিনের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পালনের ব্যাপারে বিস্তারিত। এদিকে জনসচেতনতা বাড়াতে নিষেধাজ্ঞার প্রথম দিন থেকেই মাঠে নেমেছে কোস্টগার্ড। রাজধানীর সোয়ারীঘাট ও কারওয়ান বাজারে অভিযান চালায় সংস্থাটি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জাটকা নিধন বন্ধেও সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা। রাজধানীর সবচেয়ে বড় মাছের আড়ত বুড়িগঙ্গা পাড়ের এই সোয়ারীঘাট। প্রতিদিন ভোলা, চাঁদপুর, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসে ইলিশ সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ। ভোর থেকেই শুরু হয় বেচাকেনা। তবে সোমবার সকাল থেকেই ইলিশ শূন্য বাজার। এমনকি নেই রূপালী ইলিশ মাছ বিক্রির সঙ্গে জড়িত কেউই। মাছের পাইকাররা জানান, রাত থেকেই ইলিশ ধরার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এই পরিস্থিতি। আমি আসছিলাম মূলত ইলিশ মাছ নিতে, কিন্তু ইলিশ মাছ না পেয়ে এখন চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ নিলাম। আজকে ইলিশ মাছ নাই। আর যেসব লোকেরা গ্রাম থেকে মাছ আনতো তারা সবাই ঢাকার থেকে চলে গেছে। বাজার থেকে তো অমান্ডি আছে, কেউ ইলিশ মাছ বিক্রি করবেন না। আমাদের অর্ডার আছে, সভাপতির অর্ডার আছে যে আপনারা ইলিশ মাছ বিক্রি করবেন না। যদি বিক্রি করেন, যদি ধরা খান, আমাদের কোনো দায় নেই। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও মাছ বিক্রেতাদের দাবি, জাটকা নিধন বন্ধ, কঠোর হোক প্রশাসন। সুষ্ঠু পরিকল্পনা করে এরকম জাটকা মাছ রাস্তা অলিতে গলিতে বাজারে কোথাও না বিক্রি করতে। অভিযান দিলে দেখা গেল মাছ বেশি হয়, মাছ বাড়ে, কিন্তু পরবর্তীতে দেখা গেল মাছ কাস্টমারে বেশি হলে খাইতে পারবো। ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রথম দিনই কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে অভিযানে নামে মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে গঠিত 8টি যৌথ দল। এ সময় নদী ও বাজার এলাকায় চালানো হয় সচেতনতামূলক প্রচারণা। বিভিন্ন পয়েন্ট থেকে নদীতে আমরা নিয়মিত নিয়মিত পেট্রোল রাখি। তারপরে যে ঠিক আছে দু একটা কুচক্রি আছে যে আড়াল দিয়ে বা চূড়াই পথে এরকম করে থাকে, তাও সেগুলো আমরা ধরার চেষ্টা করি। যদি কাউকে পাওয়া যায় তাহলে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। সেক্ষেত্রে জেল বা জরিমানা যে বিধান রয়েছে আমরা সবগুলোই প্রয়োগ করব। প্রতি বছর এই সময়ে নির্বিঘ্নে ইলিশের ডিম ছাড়া নিশ্চিত করার পর নজরদারি বাড়ানো হয় জাটকা নিধন বন্ধে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিদেশি চ্যানেল বন্ধ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। বিভ্রান্তি দূর করতে সরকারের পদক্ষেপ দাবি করেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, ক্লিন ফিডে বিদেশি 24টি চ্যানেল চালু না করলে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। এ বিষয়ে খুব শিগগিরই কেবল ও ফিড অপারেটরদের চিঠি দেওয়ার কথা জানান মন্ত্রী।
পহেলা অক্টোবর থেকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না বিদেশি কোনো চ্যানেল। যদিও নির্দেশনা ছিল বিদেশি যে 24টি চ্যানেল ক্লিন ফিড দিচ্ছে তাদের সম্প্রচার চালু থাকবে, কিন্তু কেবল অপারেটররা ঢালাওভাবে সব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠকে বসে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। বৈঠক শেষে টিভি মালিকরা ক্লিন ফিড নিয়ে সরকারের অনড় অবস্থানকে স্বাগত জানান। বলেন, বিদেশি চ্যানেল বন্ধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা দূর করতে হবে। যদি এই আইনটি বাস্তবায়িত হয় তাহলে সরকারের রেভিনিউ বাড়বে এবং আমরা যারা টেলিভিশনে যারা আমাদের পুঁজি আছে তারা এই বিজ্ঞাপনের যেটি আবার ঘরে ফিরে আসবে, অর্থাৎ আমাদের দেশের মধ্যে বিজ্ঞাপনের টাকাটি থাকবে। হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল, আর কিছু হবে না, এবং অনেকেই বলছে যে তাহলে হয়তো আমাদের দেশে টেলিভিশন মানুষ দেখবে না। এটাতে আমি বিশ্বাস করি না। আমাদের দেশে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরও সেই ধরনের প্রোগ্রাম তৈরি করতে হবে। এছাড়া আইপিটিভি এবং অনিবন্ধিত অনলাইন নিয়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান টিভি মালিকরা। মাননীয় মন্ত্রী, আমরা যারা টেলিভিশন লাইসেন্সধারী আমরা আপনার কাছে দাবি করেছি, আমরা অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে পোর্টাল লাইসেন্স দেওয়া হোক, বিকজ আমরা তো আপনার অলরেডি লাইসেন্সি, আমাদেরকে নতুন করে ট্রেনিং এর কিছু নাই। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ক্লিন ফিড দিচ্ছে এরকম 24টি চ্যানেল চালু করতে চিঠি দেওয়া হবে কেবল ও ফিড অপারেটরদের। এরপরও না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে বলে সাফ জানান মন্ত্রী। 24টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়, সুতরাং এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএস এগুলো চালাচ্ছে, সুতরাং অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এই ব্যাপারে যদি কোনো পত্রের প্রয়োজন হয় আমরা সেই পত্র দিয়ে দেব আপনাদের কাছে, কেবল অপারেটরদের কাছে সেই পত্র যাবে যে এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে সেটি শর্ত ভঙ্গ হবে, লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। সুতরাং এই শর্ত ভঙ্গের কাজ কেউ করবেন না। শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চট্টগ্রামে। কারিগররা ব্যস্ত তুলির শেষ আঁচড় দিতে। থিমভিত্তিক পূজার জন্য নগরীর প্রতিটি মণ্ডপেই স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে প্রতি বছর, যা আকর্ষণ করে দর্শনার্থীদের। নূরজামাল আতিকের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। মর্তের দ্বারপ্রান্তে দুর্গতি নাশিনী দেবী দুর্গা, তাই আলোকমালায় স্নাত হচ্ছে পূজার আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে নগরীতে প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রধান মণ্ডপ সহ অলিতে গলিতে চলছে চমক দেয়া নানা পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ। কাস্টমার খুবই আছে, কিন্তু করোনার কারণে বাজেটটা কম আর কি। 35টার মধ্যে একটা রয়ে গেছে, 34টা বেচা হয়ে গেছে। যখন মাকে যাই মন্দিরে যেই দেখি প্রণাম করি তখন মনে হয় কি এইটা আমি করেছিলাম। সনাতনী পদ্ধতিতে পূজার আয়োজনের পাশাপাশি নানা থিম ভিত্তিক বর্ণিল আয়োজন প্রতি বছর নগরীর মণ্ডপগুলোর নজর কাড়ে দর্শনার্থীদের। যেখানে স্থান পায় পৌরাণিক অসুর বধের কাহিনী থেকে শুরু করে হালের বিশ্বজুড়ে মহামারীর হানা। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার অ্যারেঞ্জ করেছি। এছাড়া আমরা যাতে সাংস্কৃতিক বিকাশ ঘটে সেই ধারাবাহিক আঙ্গিকে পুজোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন আবৃত্তি, গীতা পাঠ, নৃত্যানুষ্ঠান, গান এসব প্রতিযোগিতার অ্যারেঞ্জ করছি। মহামারীতে গেল বছর অনেকটা অনাড়ম্বরভাবে উদযাপিত হয় শারদীয় দুর্গা উৎসব। উৎসবের সে আমেজ কাটিয়ে এবার যথাযথ স্বাস্থ্যবিধি মানার মধ্য দিয়ে মণ্ডপগুলোতে পুরনো সেই জাঁকজমক আমেজ ফিরে আসবে, এমন প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। যারা পূজা দর্শনে আসবেন সেক্ষেত্রে মহিলা এবং পুরুষকে আলাদা আলাদা লাইনে প্রবেশের এবং বাহির হওয়ার রাস্তা রাখতে হবে। যেগুলি বড় পুজো মণ্ডপ সেগুলিতে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে। পুরোহিত থেকে পূজার্থী সবার মুখে মাস্ক রাখতে হবে। জেলায় এবার প্রায় 2000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীর 16টি থানার অধীনে পূজা হবে 277টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। হাই ভোল্টেজ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার এস এম ইকবাল। বাংলাদেশ দলের সব শেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল, জাফর, আর অল্প কিছুক্ষণ পরই হচ্ছে বাংলাদেশ ভারত সাব চ্যাম্পিয়নশিপের যে মহরণ বলা হচ্ছে, সবচেয়ে যে ভাইটাল ম্যাচটি বলা হচ্ছে বাংলাদেশের জন্য এবারের সাব চ্যাম্পিয়নশিপ, আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে। তার আগে যদি কিছু সুসংবাদ দিই বাংলাদেশ শিবিরের জন্য, সেটি হচ্ছে ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হয়েছেন তপু বর্মন। প্রথম ম্যাচের পর তার ডান পায়ের অ্যাঙ্কেলে কিছুটা চোট ছিল এবং সেটা নিয়ে কিন্তু কিছুটা ধোঁয়াশা ছিল যে এই ম্যাচে তপু বর্মন খেলতে পারবেন কিনা। যাই হোক, শেষ পর্যন্ত সুখবর এসেছে, তপু বর্মন এই ম্যাচে খেলতে পারছেন এবং তিনি পুরোপুরি
পুরোপুরি ফিট হয়ে গেছেন। তিনি প্রথম ম্যাচে গোল করেছিলেন, সুতরাং তাকে যদি বাংলাদেশ এই ম্যাচে না পেত ডেফিনেটলি এটা অনেক বড় একটা ধাক্কা হতো বাংলাদেশ দলের জন্য। একই সঙ্গে ভারতের বিপক্ষে বাংলাদেশের লাস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে যিনি গোল করেছেন সাদউদ্দিন, সেই সাদউদ্দিনকেও কিন্তু আজকে প্রথমে একাদশে রাখার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের, এরকমটাই আভাস দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে ইনজুরি আক্রান্ত বা জ্বর আক্রান্ত সোহেল রানার ব্যাপারেও একটা সুসংবাদ এসেছে, তাকেও হয়তো একাদশে দেখা যেতে পারে। তবে তাকে বেস্ট 11-এ রাখা হবে কিনা বা তিনি বদলি হিসেবে নামবেন কিনা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তো যাই হোক, মোটামুটি বলা যেতে পারে একটা ইতিবাচক কন্ডিশনেই বাংলাদেশ ভারতের বিপক্ষে কিছুক্ষণ পরে মাঠে নামবে এবং কোচ থেকে ফুটবলার এবং ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও বলেছেন যে ভারতের বিপক্ষে আসলে ড্র কিংবা অন্য কোনো ফলাফল না, পুরো 3 পয়েন্টের জন্যই কিন্তু বাংলাদেশ এই ম্যাচে মাঠে নামবে। আর এই ম্যাচে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে তাহলে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যে প্রাথমিক লক্ষ্য অর্থাৎ ফাইনালে খেলা, সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত বলা যাবে না, এই পথে অনেকটাই বাংলাদেশ এগিয়ে যাবে। পক্ষান্তরে বাংলাদেশ যদি আজকে হেরে যায় কিংবা ড্র করে তাহলে সমীকরণটা কিন্তু আরও জটিল হয়ে যাবে, কারণ আমরা জানি নেপাল এবং মালদ্বীপের মধ্যকার প্রথম ম্যাচে মালদ্বীপ হেরে যাওয়াতে গেমটা অন হয়ে গিয়েছে, অর্থাৎ মালদ্বীপকে ফেভারিট ধরা হচ্ছিল, কিন্তু সেখানে মালদ্বীপ যেহেতু পয়েন্ট লুজ করেছে বাংলাদেশের সম্ভাবনাটা আসলে বেড়েছে। এর বাইরে যদি ফরমেশন নিয়ে বলি, বাংলাদেশ আজকেও অ্যাটাকিং ফরমেশনেই খেলবেন এমনটাই আভাস দিয়েছিলেন গতকাল হেড কোচ অস্কার ব্রুজন। যদিও ম্যাচের টেম্পারমেন্ট বা কন্ডিশনের উপর বিবেচনা করে হয়তো তিনি তার স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনলেও আনতে পারেন, তবে আপাতত ফরমেশনটা যে 4-1-4-1 থাকছে এটা মোটামুটি নিশ্চিত। অ্যাটাকিংটা রচিত হবে বাংলাদেশকে সুমন রেজাকে কেন্দ্র করে, তার পেছনে ব্যাকআপ হিসেবে থাকবেন উইঙ্গার বিপ্লু, উইঙ্গার হিসেবে খেলবেন জুয়েল রানা আছে, সেই ক্ষেত্রে ইব্রাহিম আছেন এবং জামাল ভুঁইয়াকে কিন্তু আজকে হোল্ডিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে, যেটা তিনি এর আগেও করেছেন। এবং ডিফেন্সের রতন্দ্র প্রহরী ইয়াসিনের কথা বলতে হয়, খুবই ইয়াসির আরাফাতের কথা বিশেষভাবেই বলতে হয়, এবং একই সঙ্গে উল্লেখ করতে হয় তপু বর্মনের কথা বলা যেতে পারে। বাংলাদেশের সার্জিও রামোস এই মুহূর্তে তপু বর্মন ডিফেন্স থেকে কিভাবে অ্যাটাকিং থার্ডে উঠে পেনাল্টির মাধ্যমে হোক বা হেড করে হোক বা কখনো দুর্দান্ত ভলিতে হোক কিভাবে গোল করা যায় সেটা কিন্তু তিনি গেল কয়েক ম্যাচ ধরেই করে যাচ্ছেন, এবং এই মুহূর্তে একজন ডিফেন্ডার বাংলাদেশ ন্যাশনাল টিমের সর্বোচ্চ গোল স্কোরার। সুতরাং এটা নিঃসন্দেহে বিস্ময়কর একটি বিষয়, এবং একই সঙ্গে হতাশার খবরও বটে ফরওয়ার্ডদের জন্য, কারণ হচ্ছে আমাদের যে গোল স্কোরিং অপরচুনিটিগুলো আমরা শ্রীলঙ্কার এগেনস্টে পেয়েছিলাম সেইখান থেকে কিন্তু বাংলাদেশ এখনো বের হতে পারেনি। সুতরাং আজকের ম্যাচে বাংলাদেশ ডেফিনেটলি কম সুযোগ পাবে, এবং সেই সুযোগগুলো যদি বাংলাদেশ আজকে কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু ফলাফল নেতিবাচক হতে পারে, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট যথেষ্টই কনসার্ন। যাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ নিশ্চয়ই সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসবে এবং ভারতের বিপক্ষে ইতিবাচক পারফরমেন্স করে জয় তুলে নিয়ে প্রাথমিক লক্ষ্য পূরণের পথে আরও এগিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জাফর, সাব চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে আজকে বাংলাদেশ ফুটবল দল। সে খবর জানাতে সরাসরি মালদ্বীপ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার SM ইকবাল। এবার পর্তুগালের নাজারে নিয়ে একটি রিপোর্ট। পৃথিবীর সবচেয়ে বড় ঢেউয়ের জন্য পরিচিত পর্তুগালের নাজারে, আর এখানেই সার্ফার মায়া গ্যাব্রিয়েলের কৌশল বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড। সার্ফারদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও আগ্রহের কমতি নেই স্থানটিকে ঘিরে। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। হুহু গর্জনে কুলে আশ্রে পড়া এই সুবিশাল নীল ঢেউই নাজারের মূল সৌন্দর্য। অনেকে আবার একে ভয়ঙ্কর সুন্দর বলেও অভিহিত করে থাকেন। ঢেউয়ের এমন সৌন্দর্য ফ্রেমবন্দি করতে বছর জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে নাজারে। সাগর যখন শান্ত তখনও নাজারের এমন এক একটি দৈত্যাকার ঢেউই বলে দেয় উত্তাল সময়ে এর রূপ কতটা ভয়াবহ। 2020 সালের ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান সার্ফার মায়া গ্যাব্রিয়েলার 73.5 ফুট উচ্চতার এমন একটি ঢেউয়ে সার্ফিংকে বিশ্ব সেরার স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। তবে ঢেউ ছাড়াও সৈকতে অবস্থিত রেস্তোরাঁ বা অন্যান্য দৃষ্টিনন্দন স্থাপনার জন্য বেশ বিখ্যাত স্থানটি। সমুদ্রের তীর ঘেঁষা পাহাড়ের চূড়া আর এর নিচে গড়ে ওঠা ছোট শহরটিও নজর কাড়বে যে কারো। নাগরিকদের চলাচলের সুবিধার জন্য সড়ক পথের পাশাপাশি রয়েছে ট্রামের ব্যবস্থা। নাজারের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগে প্রতিনিয়তই এখানে ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ দেশি বিদেশি পর্যটকরা। এটার সৌন্দর্য আসলে এভাবে বলে শেষ করতে পারবো না। এখানে যেমন আছে উঁচু উঁচু ঢেউ, আবার তেমন আছে উঁচু উঁচু পাহাড়। পর্তুগালের মধ্যে অন্যতম একটা টুরিস্ট প্লেস, যে জায়গাটা একটা সুন্দর একটা ছোট শহর, বাট গুছানো এবং প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। পর্তুগালের একটি সুন্দর জায়গা, এখানে আটলান্টিকের তীরে
সমুদ্রের সবচেয়ে বড় ঢেউ হয় এবং সার্ফিংয়ের জন্য পর্তুগাল এটা বিখ্যাত। এছাড়াও কম দামে ভালো মানের সামুদ্রিক ড্রাই ফিশ বা তাজা শুটকি কেনার জন্যও বেশ জনপ্রিয় স্থানটি। পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাটিতে প্রশাসনের তৎপরতাও বেশ চোখে পড়ার মতো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, নাজারে, পর্তুগাল। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত এগুচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ। 21 মাসেই দৃশ্যমান, একসঙ্গে পার্কিং করা যাবে 37টি উড়োজাহাজ। ক্লিন ফিডে আসা বিদেশি 24টি চ্যানেল চালু না করলে ভঙ্গ হবে লাইসেন্সের শর্ত, সাফ জানালেন তথ্যমন্ত্রী। বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল, সরকারের হস্তক্ষেপ চাইল অ্যাটকো। এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের পর ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার ও তার সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড, রাষ্ট্রপক্ষের সন্তোষ। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।